আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত হোমিওপ্যাথিক শিক্ষার্থী এবং চিকিৎসক বৃন্দ এবং যারা শুনছেন এবং শুনবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমরা হোমিওপ্যাথি বাংলাদেশ কর্তৃক হোমিও জগতের কল্যাণে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে আমরা সম্ভবত এই প্রথম আমরা অর্গাননের আলোচনা শুরু করেছি। ইতিপূর্বে আমাদের জানা মতে আর কেউ এভাবে অর্গানন নিয়ে, ফিলোসফি নিয়ে এইভাবে কাজ করছেন বলে আমাদের জানা নেই। আমরা চাই যে গ্রন্থটি মহাত্মা হেনিম্যান তার জীবন জুড়ে লিখে গেছেন, চিকিৎসকদের দিক নির্দেশক এক সংবিধান, যে সংবিধানটি আমরা না জানার কারণে, না বুঝার কারণে অনেকটা অবহেলিত। তো সেই দিকটাকে লক্ষ্য রেখেই আমরা চাচ্ছি আমাদের নিজেদের যেমন এ বিষয়ে নলেজ আরো সমৃদ্ধ হওয়া দরকার, তেমনি ভাবে এই পৃথিবীতে যারা আমরা হোমিওপ্যাথিক চিকিৎসার সাথে সংশ্লিষ্ট তাদেরও এই বিষয়ে আরো বেশি জ্ঞানের বহরকে আরো গতিময় করা দরকার। তো এই পর্যায়ে আমরা অর্গানন অফ মেডিসিনের ৮ নম্বর সূত্র আজকে আলোচিত হবে। আমরা ক্রমান্বয়ে শেষ পর্যন্ত ইনশাল্লাহ শেষ করব। আমি আমাদের প্রিয় ভাই আফজাল ইসলাম ভাইকে ৮ নম্বর সূত্র আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপস্থাপক ইমাম হোসেন ভাইকে অর্গানন অফ মেডিসিন নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের আলোচনায় অর্গানন অফ মেডিসিনের অনুচ্ছেদ ৮ অথবা অ্যাফোরিজম ৮ এর উপর ভিত্তি করে আলোচনা হবে ইনশাআল্লাহ। অনুচ্ছেদ ৮-এর মূল শিক্ষা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসায় আমরা প্রতিটা রোগীকে টোটালিটি, লক্ষণ, সমষ্টি বিবেচনা করে চিকিৎসা দেই। এই চিকিৎসা দেওয়াটা আসলে কতটা লজিক্যাল, কতটা যৌক্তিক, লক্ষণ সাদৃশ্যে চিকিৎসা দিলে প্রকৃতপক্ষে রোগী আরোগ্য হয় কিনা, আনুষঙ্গিক এই ব্যাপারগুলো নিয়ে স্পষ্ট একটা বক্তব্য দিয়েছেন বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান। অনুচ্ছেদ ৮-এ তিনি বলেছেন, ইট ইজ নট কনসিভেবল, নট ক্যান ইট বি প্রুভড বাই এনি এক্সপিরিয়েন্স ইন দ্য ওয়ার্ল্ড। এটা এমন কোনো অভিজ্ঞতা দিয়ে, পৃথিবীতে এমন কোনো অভিজ্ঞতা দিয়ে প্রমাণ করা যাবে না, বা এমন কোনো অভিজ্ঞতা দিয়ে বিষয়টাকে অনুধাবনযোগ্য, স্পষ্ট করা যাবে না, প্রমাণ করা যাবে না যে that after removal of all the symptoms of the disease and of the entire collection of the perceptible phenomena, যদি একজন রোগীর বা একটা রোগ বলতে আমরা যা বুঝি হোমিওপ্যাথিক ডেফিনেশন থেকে বা কমন ডেফিনেশন থেকে,
এর সাথে সংশ্লিষ্ট যতগুলো সিমটমস থাকবে, সাইন থাকবে, এই সবগুলো লক্ষণ যখন রিমুভ করা হবে, দূর করা হবে, প্রকাশিত অনুভবযোগ্য যতগুলো লক্ষণ আছে সবগুলো যখন দূর করা হবে, লক্ষণ ভিত্তিক চিকিৎসা দিয়ে লক্ষণগুলো যখন বিদূরিত করা হবে, তখন এমন কোনো অভিজ্ঞতা সেখানে থাকবে না, বা এমন কোনো প্রমাণ দিয়ে সেখানে মানে এমন বিষয় স্পষ্ট ভাবে প্রমাণ করা যাবে না। কি প্রমাণ করা যাবে না? দেয়ার শুড অর কুড রিমেইন এনিথিং এলস বিসাইড হেলথ, মানে সেখানে স্বাস্থ্য ছাড়া আর অন্য কিছু প্রমাণ করা যাবে না, মানে সুস্থতা ছাড়া আর কোনো কিছু সেখানে দেখানো যাবে না। or that the morbid alteration in the interior could remain uneradicated, অথবা সেখানে এই বিষয়টা প্রমাণ করা যাবে না যে সেখানে এখনো রোগ রয়ে গেছে, এখনো আনইরাডিকেটেড, মানে রোগের উচ্ছেদ ঘটে নাই, স্বাস্থ্যের যে বিচ্যুতি ঘটেছে, মরবিড অল্টারেশন ঘটেছে, অসুস্থতা জ্ঞাপক যেই বিকৃতি, যে বিচ্যুতি স্বাস্থ্যে তৈরি হয়েছিল এবং তৈরি হওয়ার কারণে যে লক্ষণ সমষ্টিগুলো তৈরি হয়েছে শারীরিকভাবে, মানসিকভাবে, মানসিক শারীরিক যত লক্ষণ আমরা কেস টেকিং করার সময় সংগ্রহ করি, রোগীর ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দ, মোডালিটিস, তার ডিলিউশন, সেন্সেশন, ফিলিংস, ইমোশনস, পজেশন, আনুষঙ্গিক যে সাইন অ্যান্ড সিমটমগুলো আছে অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক ফিলোসফি, এবং ইন্ডিভিজুয়ালাইজেশন করি। এই যে টোটালিটি আমরা করি লক্ষণ সাদৃশ্যে ঔষধ দেওয়ার জন্য, টোটাল সিমটমস কালেকশন করি, এবং সিমটমগুলো বাহ্যিকভাবে যা অযান্ত্রিকভাবে প্রকাশিত হয়, যান্ত্রিকতার সহযোগিতা ছাড়াই যে সিমটমগুলোকে চিহ্নিত করা যায়, বাই দ্য ফিজিশিয়ান, চিকিৎসক নিজে অবজারভেশন করবেন, বাই দ্য পেশেন্ট হিমসেলফ ফেল্ট, যা আমরা 6 নম্বর এফরিজিমে পড়েছি, রোগী নিজে থেকে অনুভব করবেন, এবং অন্যান্য ওনার সাথে, রোগীর সাথে যে রিলেটেড পার্সন থাকে তাদের অবজারভেশন। এই 3টা অবজারভেশন থেকে আমরা যখন লক্ষণগুলোকে সংগ্রহ করব, সেই লক্ষণগুলোর আলোকে হোমিওপ্যাথিক্যালি সদৃশ, সিমিলার, সর্বোচ্চ সিমিলার করে ঔষধ দেওয়ার যে চেষ্টাটা করব, এভাবে যখন সদৃশ ঔষধ দিয়ে স্টেপ বাই স্টেপ, যদি অ্যাকিউট ডিজিজ হয় একটা মেডিসিনেই হয়তো সবগুলো লক্ষণ চলে যাবে, যদি ক্রনিক ডিজিজ হয় তাহলে স্টেপ বাই স্টেপ যে লক্ষণগুলো দূর করা হবে, প্রথমে হয়তো আমরা অ্যান্টিসেপটিক মেডিসিন দিলাম, বা প্রথমে আমরা অ্যান্টিসাইকোটিক মেডিসিন দিলাম, মানে লক্ষণগুলোর তীব্রতা অনুসারে, লক্ষণগুলোর কালেকশন অনুসারে, একই সাথে যখন একাধিক মায়াজমেটিক কন্ডিশন থাকে তখন তীব্র মায়াজমেটিক কন্ডিশন অনুসারে আমরা মেডিসিন দিয়ে থাকি। এভাবে এক গুচ্ছ লক্ষণকে ভিত্তি করে আমরা যখন ঔষধ দিব, তখন হয়তো আরেক গুচ্ছ লক্ষণ তখন আরো বেশি স্পষ্ট, আরো বেশি প্রকাশিত হবে এবং অন্য আরেকটা মেডিসিনকে ডিমান্ড করবে। এভাবে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে হোমিওপ্যাথিক ফিলোসফি অনুসারে, নীতিমালা অনুসারে ঔষধ দিয়ে লক্ষণগুলোকে দূর করার যেই সিস্টেমেটিক চেষ্টা করা হয়, লক্ষণগুলো যখন এভাবে স্টেপ বাই স্টেপ দূর করা হয়, আগে যেই কারণ থেকে রোগের বৃদ্ধি ঘটতো, নড়াচড়া করলেই রোগের বৃদ্ধি ঘটতো, এখন আর নড়াচড়া করলে বৃদ্ধি ঘটে না। একটা সময় প্রচন্ড পানির পিপাসা লাগতো, ঘন ঘন পানির পিপাসা লাগতো অসুস্থতার তীব্রতার সময়, এখন তিনি নর্মাল পানির তৃষ্ণা ফিল করেন, এর চেয়ে বেশি ফিল করেন না। একটা সময় তিনি মানুষের সামান্য ডিস্টার্ব থেকেই বিরক্ত হতেন, রাগ করতেন, সবাইকে তাড়িয়ে দিতেন, এখন ওনার এই অ্যাবনর্মাল মেন্টাল স্টেট নাই। এভাবে বিভিন্ন লক্ষণ এবং লক্ষণ সমষ্টি আমরা হোমিওপ্যাথিক দর্শন অনুসারে ঔষধ দিয়ে সদৃশ নীতিতে দূর করব।
এভাবে লক্ষণগুলো যখন দূর হয়ে যাবে, ইন্টারনাল ফিজিওলজি ডেভেলপ করবে, প্যাথোলজি রিমুভ হবে। ইন্টারনালি কোনো প্যাথোলজি তখন আর থাকবে না। এই অ্যাফোরিজম বা এই ৮ নাম্বার অনুচ্ছেদ আমাদেরকে তা স্পষ্টভাবে ঘোষণা করছে। তখন এই সম্ভাবনাটা আর থাকে না যে ভিতরে প্যাথোলজিক্যাল কোনো কন্ডিশন রয়ে গেছে, ভিতরের কোনো রাসায়নিক উপাদানের অ্যাবনর্মালিটি এখনো রয়ে গেছে। লক্ষণ নাই, কষ্ট নাই, মানসিক অবস্থা ভালো, লক্ষণগুলো চলে গেছে, কিন্তু এখনো কোনো প্যাথোলজি রয়ে গেছে। সুতরাং প্যাথোলজি পরীক্ষা করো, দেখো ইন্টারনাল প্যাথোলজি রিমুভ হয়েছে কিনা। এটা নিশ্চিত হওয়ার জন্য আবারও সন্দেহ রাখা, ডাউট রাখা এবং পরীক্ষা করতে হবে, জানতে হবে, বা এরকম সন্দেহ করা লক্ষণ চলে গেছে, রোগী আরাম পাচ্ছে, রোগী সুস্থ ফিল করছে, কিন্তু রোগটা রয়ে গেছে, এরকম সন্দেহ সংশয় করার আসলে কোনো আর সুযোগ নাই, এবং এটা আসলে যৌক্তিক না। এই কথাটা এখানে বলা হয়েছে। ইট ইজ নট কনসিভেবল, নট ক্যান ইট বি প্রুভড বাই এনি এক্সপিরিয়েন্স ইন দ্য ওয়ার্ল্ড। পুরো পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলেছেন, পুরো পৃথিবীতে এমন কোনো অভিজ্ঞতা, এমন কোনো প্রমাণ নেই সামষ্টিকভাবে লক্ষণ দূর হয়ে যাওয়ার পর রোগটা থেকে যাবে। অথচ এখন আমরা এই অনুচ্ছেদের বাস্তব যেই ফলাফল, এই অনুচ্ছেদটা কেন লিখেছেন সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। আজকে হোমিওপ্যাথিক সোসাইটিতেও দেখা যায় লক্ষণ ভিত্তিক চিকিৎসাকে অনেকেই ছোট করে দেখেন। লক্ষণ ভিত্তিক চিকিৎসার ভিত্তিকে অনেকেই মনে করেন যে না, আপনি সুস্থ করেছেন দাবি করছেন, আপনি পরীক্ষা করে প্যাথোলজিক্যালি প্রমাণ করেন আপনার ওষুধ কতটুকু কাজ করছে। তো এটা এমনটা হতে পারে আধুনিক মেডিকেল সায়েন্স বলতে আমরা যাদেরকে বুঝি, কনভেনশনাল মেডিসিন বলতে আমরা যা বুঝি, বা অ্যালোপ্যাথিক মেডিসিনের সাথে রিলেটেড, ওনাদের থেকে যেহেতু ওনারা প্যাথোলজি ভিত্তিক চিকিৎসা করেন, অন দ্য বেসিস অফ প্যাথোলজি, রোগের নামের ভিত্তিতে চিকিৎসা করেন, ওনাদের জায়গা থেকে ওনারা কারেক্ট, এবং ওনাদের জায়গা থেকে ওনারা প্যাথোলজি পরীক্ষা করেই আবার নিশ্চিত হওয়া লাগবে যে প্যাথোলজি ভিত্তিক চিকিৎসা করলাম সেটা এখনো আছে কিনা। সেটা থাকা মানে রোগ রয়ে গেছে, সেটা নাই মানে রোগ নাই, অ্যাকর্ডিং টু দেম। কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসায় আমরা যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা করি, লক্ষণ সমষ্টি চলে যাওয়ার পরেও ইন্টারনাল প্যাথোলজি থেকে যাবে, এরকম আশঙ্কা করা, এরকম সন্দেহ রাখা, এটা আসলে হোমিওপ্যাথিক্যালি অ্যাকসেপ্টেড না। ১ নাম্বার বিষয়। ২ নাম্বার বিষয়, হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগের যে সংজ্ঞা, মাথা থেকে পা পর্যন্ত আমরা যে সিমটমগুলোকে সংগ্রহ করি, অসুস্থতা জ্ঞাপক যে সাইন অ্যান্ড সিমটম, যে ফিলিংস, সেন্সেশন, ইমোশনসের ডিস্টারবেন্সগুলো আমরা সংগ্রহ করে লিখিত রাখি, সেই সাইন অ্যান্ড সিমটমসগুলোর অ্যাবনর্মাল সিমটমগুলো যখন চলে যায়, কেবল তখনই আমরা তাকে সুস্থতা ফিরে এসেছে বলে দাবি করি, বা এই অ্যাফোরিজম তাই আমাদেরকে বলছে। এখন ধরুন একজন রোগীর মানসিক অশান্তি এখনো রয়ে গেল, তার দুশ্চিন্তা রয়ে গেল, তার অস্থিরতা রয়ে গেল, বা তার অ্যাংজাইটি, খাবারের অনীহা, ফ্রাস্ট্রেশন, ফিজিক্যাল টায়ার্ডনেস, এগুলো রয়ে গেল, কিন্তু পরীক্ষা করে দেখা গেল যে এখন তিনি আর অসুস্থ না। মানে পরীক্ষার মাধ্যমে, যে প্যাথোলজির মাধ্যমে আমরা পরীক্ষা করলাম, সিমটমসকে গুরুত্ব দিলাম না, এখন তার জ্বর নাই, টেম্পারেচার নরমাল, কিন্তু তার পায়খানা ঠিক নাই, তার ঘুম ঠিক নাই, তার শারীরিক ক্লান্তি অতিরিক্ত বেশি, তাইলে কি আমরা তাকে তখন সুস্থ বলবো? প্যাথোলজিক্যালি তিনি সুস্থ, বা ইন্টারনাল অন্যান্য পরীক্ষাগুলো করলাম, জ্বরের সাথে রিলেটেড যে এক্সামিনেশনগুলো আছে করলাম, সেগুলোকে আমরা দেখলাম যে না, সেগুলোতে নরমাল আছে, তার ফিলিংস গুলো এখনো অ্যাবনর্মাল। এখন ফিলিংস তো আর মেশিন ধরতে পারে না, এমত অবস্থায় কি তাকে আমরা সুস্থ বলতে পারি? অথবা একজন ব্যক্তির ধরুন দেখা গেল যে জাস্ট কয়েকটা আঁচিল বাহিরে আছে, ওয়ার্ডস একদম বাহির থেকে আমরা দেখতে পাচ্ছি আঁচিলগুলো আছে, চিকিৎসায় রোগী যখন আসলো, তার সাথে আনুষঙ্গিক আরো অনেকগুলো লক্ষণ আমরা দেখতে পেলাম। তার সাথে ধরুন আঁচিলের জন্য আমরা সাধারণত থোজা, নেট্রাম সালফ, নাইট্রিক অ্যাসিড
ইত্যাদি মেডিসিন ব্যবহার করি। এখন যদি কোনো রোগীকে আমরা নাইট্রিক অ্যাসিড রোগী হয়, আচিলের জন্য আমরা নাইট্রিক অ্যাসিড দিলাম, আচিলগুলো ভালো হয়ে গেল। এখন তার এই প্যাথোলজিক্যাল কন্ডিশন ভালো হয়ে গেল, এর সাথে ইন্টারনাল 2-1টা পরীক্ষা করলাম, পরীক্ষার রিপোর্টগুলো নরমাল বা আগে যে অ্যাবনর্মালিটি ছিল এখন সেটা নরমাল, কিন্তু এখনো তিনি মনের ভিতরে প্রচন্ড প্রতিশোধ পরায়ণ, যেই নাইট্রিক অ্যাসিডের যে মেন্টাল স্টেট, এটা তার ভিতরে কাজ করে, প্রচন্ডভাবে হিংসা কাজ করে, প্রচন্ডভাবে আক্রমণাত্মক স্বভাব কাজ করে, প্রচন্ডভাবে ভাঙচুর করার স্বভাব কাজ করে, সামান্য কিছুতেই ব্লিডিং হয়, সামান্য কিছুতেই কি বলে ক্র্যাকড হয়, এই প্রবণতা তার বডিতে রয়ে গেছে। এখন তার আচিল ভালো হওয়া সত্ত্বেও কিন্তু আমরা তাকে পরিপূর্ণ সুস্থ বলতে পারছি না। সুতরাং সাইন অ্যান্ড সিমটমস কমপ্লিট চলে গেলে আমরা হোমিওপ্যাথিক ডেফিনেশন অনুসারে তাকে আমরা সুস্থ বলবো, এবং সাইন অ্যান্ড সিমটম যদি কমপ্লিট না যায়, প্যাথোলজিক্যালি তিনি সুস্থ হলেও তাকে আসলে আমরা হোমিওপ্যাথিক ডেফিনেশন অনুসারে সুস্থ বলতে পারি না। এটা হচ্ছে বিষয়। আপনার সামনের দিকে অগ্রসর হই। এরপরে এই যে এফোরিজমটা পড়লাম, এর সাথে রিলেটেড 1 নাম্বার, এই যে নাম্বার 1 দিয়ে যে পাদটিকা লিখেছে, আমরা পাদটিকাটা একটু যাই। পাদটিকায় বলা হয়েছে, when a patient has been cured of his disease by a true physician in such a manner that no trace of the disease, no morbid symptom remains, and all the signs of health have permanently returned. যখন একজন প্রকৃত চিকিৎসক, এই যে ট্রু ফিজিশিয়ান এখানে বলা আছে, একজন প্রকৃত চিকিৎসক রোগীকে এমনভাবে আরোগ্য করেন, পেশেন্ট হ্যাজ বিন কিউরড অফ হিজ ডিজিজ বাই এ ট্রু ফিজিশিয়ান, একজন প্রকৃত আদর্শ চিকিৎসকের মাধ্যমে যখন একজন রোগী এমনভাবে আরোগ্য হয় যে আরোগ্যে তার এখন আর কোনো সাইন অ্যান্ড সিমটমস বা রোগের যে লক্ষণ, জ্ঞাপক লক্ষণগুলো ছিল, সেই মরবিড সিমটমসগুলো এখন আর নাই, তার সিমটমসগুলো চলে গেছে। অল দ্য সাইন্স অফ দ্য হেলথ হ্যাভ পার্মানেন্টলি রিটার্ন, এবং স্বাস্থ্যের যেই সিমটমসগুলো, এখন তিনি অসুস্থতা জ্ঞাপক অনুভূতিগুলো ফিল করেন না, এখন তার কষ্টের অনুভূতিগুলো নাই, এখন তিনি খাবারের অরুচিতে আর ভোগেন না। তিনি নিজেই বলছেন যে আমার খাবারের রুচি ফিরে এসেছে, আমার ঘুম ভালো হচ্ছে, ঘুম ফ্রেশ হচ্ছে, এখন মেজাজে আর বিরক্তি কাজ করে না, অল্পতেই রাগ কাজ করে না, সামান্যতেই দুশ্চিন্তা কাজ করে না, এখন আর হতাশা কাজ করে না, শরীর যে জ্বালাপোড়া করতো সেগুলো আর লাগে না। রুগী এই কথাগুলো বলতেছে, এখন বেশ ভালো ফিল করছে, রুগী বলছে বাই দ্য সিমটমসের আলোকে তিনি এই কথাগুলো বলছেন। তখন how can anyone, without offering an insult to common sense, affirm in such an individual the whole bodily disease still remains interior? যিনি যে লক্ষণগুলো নিয়ে এসেছিলেন একজন রোগী, যে কষ্টগুলো নিয়ে, যে অভিযোগগুলো নিয়ে আমার কাছে এসেছেন একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে, রোগী এসেছেন এই কষ্টগুলো নিয়ে, আমি অলরেডি যে সিমটমসগুলো উল্লেখ করলাম, এখন রোগী বলছেন যে আমার এই সিমটমসগুলো নাই, এই অনুভূতিগুলো নাই, এই আমার অস্বাভাবিক যে কষ্টকর অনুভূতিগুলো ছিল সেগুলো এখন আর ফিল করছি না, সামগ্রিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে এখন আমি আরাম পাচ্ছি, ভালো লাগছে আমার। এমত অবস্থায়ও এই সিমটমগুলো চলে গেল, এমত অবস্থায়ও আমরা কিভাবে বলতে পারি যে এখনো ভিতরে রোগটা রয়ে গেছে, এখনো ভিতরে রোগটা থাকতে পারে? হাউ ক্যান এনিওয়ান উইদাউট অফারিং অ্যান ইনসাল্ট টু কমন সেন্স? এবং এখানে বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান বলছেন যে এই কথাটা কোনো ব্যক্তি যদি বলে, এটা আসলে সম্ভব না, উইদাউট অফারিং অ্যান ইনসাল্ট টু কমন সেন্স। তার যে নিজস্ব মানবিক যে কমন সেন্স আছে, প্রতিটা মানুষের কমন সেন্স আছে, এই নিজের কমন সেন্সগুলোকে বিসর্জন না দিয়ে, কমন সেন্সগুলোকে ইনসাল্ট না করে, অপমান না করে, কমন সেন্স, মানবিক কমন সেন্স, এটার জন্য উচ্চতর জ্ঞান হওয়ার প্রয়োজন নাই, এই মানবিক কমন সেন্সটাকে সে নিজে ইনসাল্ট করতেছে। যে রোগী
যে কষ্ট নিয়ে এসেছেন সেই কষ্ট থেকে রোগী নিজে বলছেন যে সেই কষ্টগুলো এখন নাই আমার, যে সিমটমস গুলো বলতেন কষ্টের মধ্য দিয়ে সেগুলো এখন আমার নাই, এখন আমি সন্দেহ করছি রোগটা বোধহয় ভিতরে এখনো লুকায়িত আছে, এখনো প্যাথোলজির জায়গা থেকে রোগটা আছে, পরীক্ষা করে নিশ্চিত না হইলে রোগী যতই বলুক তার মানে তিনি উন্নতি হচ্ছেন না, তিনি আরোগ্যের দিকে যাচ্ছেন না বা আরোগ্য হন নাই, যতটুকু যেই রেশিওতে আরোগ্যের দিকে যাবে সেই রেশিও অনুসারে। এখন এই ব্যাপারটাকে আসলে রীতিমতো কমন সেন্সের ইনসাল্ট হিসাবে বিজ্ঞানী হ্যানিম্যান উল্লেখ করেছেন। Affirm in such an individual the whole bodily disease still remains interior, মানে কমন সেন্সের বিসর্জন ছাড়া, অপমান ছাড়া আসলে এই ধরনের চিন্তা কোনো মানুষের মাথায় আসতে পারে না যে এখনো রোগটা, লক্ষণ চলে যাক কিন্তু রোগটা এখনো রয়ে গেছে। এই কথাটা কেন হ্যানিম্যান বললেন বা স্যামুয়েল হ্যানিম্যান এই কথাটার উপর ভিত্তি করে একটা এফোরিজম এবং একটা ফুটনোট পাদটীকা কেন লিখলেন, এটার একটা জরুরি কারণ আছে, ঠিক আছে? এবং সেই কারণটা শুধু তখনকার সময়ে ছিল, এখনকার সময়ে নাই, ব্যাপারটা মোটেও এমন না, এখনকার সময়েও আছে কারণটা। এখনকার সময়ে আমরা ইভেন হোমিওপ্যাথিক সোসাইটিতে এই কারণটা ঢুকে গেছে। কি কারণ দেখেন, এখানে কারণটা যোগ করা আছে। অ্যান্ড ইয়েট দ্য চিফ অফ দ্য ওল্ড স্কুল, তখনকার সময়ের ইন্টারন্যাশনাল একজন বিখ্যাত অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন এবং এই কনভেনশনাল সিস্টেমটাকে স্যামুয়েল হ্যানিম্যান বলতেন ওল্ড স্কুল, পুরাতন স্কুল বা পুরাতন মেডিকেল চিকিৎসা পদ্ধতি। এই কারণে বলতেন যে অ্যালোপ্যাথিক চিকিৎসা যেহেতু অনেক অনেক আগের থেকেই একটা প্রচলিত এবং প্রতিষ্ঠিত চিকিৎসা পদ্ধতি এবং হোমিওপ্যাথি অ্যালোপ্যাথির তুলনায় শিশু মাত্র, এজন্য নিউ স্কুল বলতে স্যামুয়েল হ্যানিম্যান হোমিওপ্যাথিকে বোঝাতেন, ওল্ড স্কুল বলতে তিনি কনভেনশনাল বা অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতিকে বোঝাতেন। এবং আমি আমার জানা মতো এটাও আমি জানি যে এর আগ পর্যন্ত চিকিৎসা, অ্যালোপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের আলাদা কোনো নামকরণেরও প্রয়োজন ছিল না বা অ্যালোপ্যাথি এই নামটা তাদের ছিল না। স্যামুয়েল হ্যানিম্যান যখন হোমিওপ্যাথি আবিষ্কার করলেন, সদৃশ নীতির কারণে এটার নামকরণ করা হলো হোমিওপ্যাথি এবং একই জায়গা থেকে ডেফিনেশন জায়গা থেকে, যেহেতু হোমিওপ্যাথি মানে সদৃশ, হোমিওপ্যাথির বাইরে যে চিকিৎসাটা আছে, বিশেষ করে তখনকার সময়ের প্রতিষ্ঠিত এই বর্তমান সময়ের যে চিকিৎসা এলোপ্যাথিক চিকিৎসা, এই চিকিৎসাটার নাম তখন ছিল না, তিনি তখন নাম দিলেন এলোপ্যাথিক ট্রিটমেন্ট বা এলোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এবং এটাকে কমনলি উনি ওল্ড স্কুল বলতেন, হোমিওপ্যাথিকে নিউ স্কুল বলতেন। এটা অসম্মানজনক কোনো শব্দ না, বরং বয়সের কারণে। মুরব্বি হচ্ছে এলোপ্যাথি বয়সের দিক থেকে, হোমিওপ্যাথি হচ্ছে এলোপ্যাথির সাথে কম্পেয়ার করলে বয়সের সাথে এটা শিশু বাচ্চা। তো ওইভাবে হোমিওপ্যাথিটার সত্যের কথাগুলোও বলতেন, আবার যেখানে যেটা স্বীকৃতি দেওয়ার সেই স্বীকৃতি দিতেন। যাই হোক, এখানে যে কথাটা বলা হয়েছে, ইয়েট দ্য চিফ অফ দ্য ওল্ড স্কুল হিউফল্যান্ড নামের একজন চিফ মেডিকেল অফিসার ছিলেন, প্রফেসর ছিলেন, তখনকার সময়ের মেডিকেল বিখ্যাত একজন ডাক্তার ছিলেন। অ্যাসার্টস দিস ইন দ্য ফলোয়িং ওয়ার্ডস, হোমিওপ্যাথি ক্যান রিমুভ সিমটমস বাট দ্য ডিজিজ রিমেইনস। একটা জার্নাল, তখনকার সময়ে তিনি জার্নাল বের করতেন এবং মেডিকেল জার্নাল তো সবসময় যে জার্নালগুলো হতো, তো ওই সময়ের যে জার্নাল, একটা প্রতিষ্ঠিত জার্নালের আপনার একটা জায়গায় সম্ভবত এই জার্নালটার নামটাই কি এখানে ব্র্যাকেটে দিয়েছেন কিনা জানি না, এখানে পেজ নাম্বার সহ দেওয়া আছে, যাই হোক, সেখানে বিখ্যাত প্রফেসর হিউফল্যান্ড নিশ্চিত করছেন, বলছেন যে হোমিওপ্যাথি লক্ষণগুলো দূর করতে পারে, এটা উনি স্বীকার করছেন যে হ্যাঁ লক্ষণ তো দূর হয় হোমিওপ্যাথিতে। তখনকার সময় আমরা জানি যে বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান কত বাধা বিপত্তি শত্রুতার সম্মুখীন হতে হয়েছিল, বিতাড়িত হয়েছিলেন, দেশ থেকে দেশান্তরিত হয়েছিলেন, অর্থনৈতিকভাবে তিনি কতটা চাপের সম্মুখীন হয়েছিলেন, পারিবারিকভাবে কতটা তিনি বিপর্যস্ত হয়েছিলেন। সব দিক থেকে এই যে শারীরিক মানসিক অর্থনৈতিক বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছিল, যখন হোমিওপ্যাথি নিয়ে উনি ব্যাপকভাবে কাজ করা শুরু করলেন, তখন সারা বিশ্বের যত হিংসুক গবেষক বা হিংসুক চিকিৎসক সংশ্লিষ্ট যারা ছিলেন তার বিরোধিতা করা শুরু করলো। তো একজন মেধাবী ব্যক্তি হিউফল্যান্ড, ইনি তখনকার সময়ের একজন অ্যাকসেপ্টেড প্রখ্যাত একজন ব্যক্তি, তিনি আবার জার্নালে আলাদা করে আর্টিকেল লিখলেন। সে আর্টিকেলে এটা উনি লিখলেন যে
হোমিওপ্যাথি ক্যান রিমুভ সিমটমস বাট দ্য ডিজিজ রিমেইন। হোমিওপ্যাথি লক্ষণ ঠিকই দূর করতে পারে কিন্তু রোগটা ঠিকই থেকে যায়। বাস এটা তো প্রচার করা শুরু করলো, তো স্বাভাবিকভাবে স্যামুয়েল হ্যানিম্যান পাল্টা উত্তর দিতে হবে, পাল্টা জবাব দিতে হবে। এই জবাবের পরিপ্রেক্ষিতে স্যামুয়েল হ্যানিম্যান এই জবাবটা আলাদা করে কোনো জার্নালে দিয়েছেন কিনা আমার জানা নেই, হয়তোবা দিয়েছেন, কিন্তু এই জবাবটা উনি সরাসরি ওনার এই অর্গানন অফ মেডিসিন গ্রন্থেই মানে একদম পার্মানেন্টলি লিখিত ভাবে রেখে দিয়েছেন। জার্নাল একটা 6 মাস পরে হারিয়ে যেতে পারে, কেউ না পড়তে পারে, কিন্তু অর্গানন অফ মেডিসিন এখন পর্যন্ত প্রতিষ্ঠিত একটা গ্রন্থ হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জন্য, এবং ভবিষ্যতে এটা প্রতিষ্ঠিত গ্রন্থ থাকবে এতটুকু আমরা প্রত্যাশা করি। এটা চলমান থাকবে এই কথাটা। তো এই জায়গায় উনি এতটা প্রমিনেন্ট হয়ে, এতটা জোরালো ভাবে, এতটা স্ট্রংলি এই কথাটা বলেছেন, এবং এই কথাটা খুব মানে রাগ ডাক ছাড়া স্পষ্ট করে বলছেন যে লক্ষণ দূর হওয়া মানেই মানে রোগ দূর হওয়া, যদি সামষ্টিকভাবে লক্ষণগুলো দূর করা হয়। জাস্ট একটা লক্ষণ ভিত্তিক লক্ষণ দূর করা না, একটা লক্ষণ ভিত্তিক লক্ষণ দূর করাটা বরং কনভেনশনাল চিকিৎসার এই পদ্ধতি। একটা প্যাথোলজি দূর করা, একটা পার্ট দূর করা, একটা হচ্ছে যে ইনফেকশন দূর করলাম, একটা অ্যাবসেস দূর করলাম, টোটালিটি আমি বিবেচনা করলাম না। তো যাই হোক, হিউফ্লেন asserts this in the following words: হোমিওপ্যাথি can remove symptoms but the disease remain। হোমিওপ্যাথি লক্ষণ দূর করে, রোগ দূর করতে পারে না, রোগ থেকে যায়। This he maintains partly from modification at the progress made by homeopathy to the benefits of mankind। এই কথাটা হিউফ্লেন বলেছেন মনের দুঃখে, আসলে মনের কষ্টে, মনের যাতনায়, হিংসুক মানসিকতা থেকে হতে পারে, বিষণ্ণ হয়ে, যে হোমিওপ্যাথি এতটা দ্রুত প্রচার হচ্ছে, এতটা দ্রুত একটা জায়গা তৈরি করে নিচ্ছে, এতটা দ্রুত মানুষের জনসাধারণের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে উনি কিছুটা এই যে মর্টিফিকেশন মানে মনোকষ্ট, মনের যন্ত্রণা থেকে, মনের ব্যথা থেকে এই কথাটা বলেছেন। এটা হচ্ছে স্যামুয়েল হ্যানিম্যানের বক্তব্য, যে হ্যানিম্যান মনে করছেন যে এই কথাটা আসলে মনের কষ্ট এটা বলছেন, কারণ হোমিওপ্যাথি যেভাবে প্রগ্রেসের দিকে যাচ্ছে, প্রচার হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে, সেই জায়গা থেকে উনি আসলে বলছেন কমন সেন্স বা প্রকৃত জাজমেন্ট করে, প্রকৃত বিচার বুদ্ধি খাটিয়ে তিনি এই কথাটা বলেন না। এটা হচ্ছে বলার উদ্দেশ্য, যে এখানে জাজমেন্ট ছিল না, এখানে বিচার বুদ্ধি ছিল না, এখানে কমন সেন্স ছিল না, বরং ছিল এই মনের যাতনা। মনের যাতনা থেকে এটা বলেছেন যে লক্ষণ দূর হয়, রোগ ঠিকই থেকে যায়। অথবা এরপরে বলছেন পার্টলি বিকজ হি স্টিল হোল্ডস truly material notions respecting disease, which he is still unable to regard as a state of being of the organism, wherein it is dynamically altered by the morbidly deranged vital force as an altered state of the health। প্রথম অংশটা হচ্ছে এটা, যে কিছুটা কারণ এটা, দ্বিতীয়টা আরেকটা পার্টলি, কিছুটা আরেকটা কারণ কি, আরেকটা কারণ হচ্ছে এটা, যে তিনি মনে করছেন, স্যামুয়েল হ্যানিম্যান মনে করছেন যে হিউফ্লেন্ডের আরেকটা কারণ থাকতে পারে। অন্য আরেকটা কারণ কি, সেই কারণটা হলো যে তিনি এখনো সেই পুরনো ধারণা নিয়ে বসে আছেন, রোগ হচ্ছে একটা বস্তু, রোগ হচ্ছে একটা মেটেরিয়াল, রোগ হচ্ছে একটা জড় বস্তুর মতো জিনিস, জড় বস্তুটাকে ধরতে বা চিহ্নিত করতে বা দেখতে পারার মতো একটা জড় বস্তু। জড় বস্তু যেমন হচ্ছে ধরেন একটা গোটা হইলো, একটা ফোড়া হইলো, একটা টিউমার হইলো, একটা সিস্ট হইলো, বা একটা জায়গায় হচ্ছে যে একটা প্রাদাহিক কন্ডিশন তৈরি হইলো, বা একটা জায়গায় সোয়েলিং হইলো। এই যে সোয়েলিং বা অ্যাবসেস বা ইনফেকশন বা পুজ বের হওয়া, বা রক্তের উপাদানের কম বেশি হওয়া, রক্তের পরিমাণ বেশি হয়ে যাওয়া, রক্তের পরিমাণ কমে যাওয়া, এটাকে, এই বস্তুগত ধারণাটাকেই এখনো তিনি রোগ এর সংজ্ঞা পর্যন্ত রেখেছেন, এবং এর ঊর্ধ্বে উনি যেতে পারেন নাই। হিউফল্যান্ডকে উনি বলছেন যে হিউফল্যান্ড আসলে এর ঊর্ধ্বে যেতেই পারে নাই, এখনো সে পর্যন্তই সে রয়ে গেছে, যে রোগটাকে সে বস্তু হিসাবেই মনে করছে। সুতরাং বাহিরের তার সেন্সেশন ভালো হয়ে গেছে, ফিলিংস ভালো হয়ে গেছে, ইমোশনস ভালো হয়ে গেছে, মোডালিটিস ঠিক হয়ে গেছে, মেন্টাল স্টেটের অ্যাবনর্মালিটি চলে গেছে, অল্টার্ড মেন্টাল স্টেট থেকে এখন হেলদি মেন্টাল স্টেট এসে গেছে। তারপরও সে মনে করছে যে লক্ষণগুলো তো চলে গেছে, রোগী ভালো ফিল করছে, রোগীর স্বাস্থ্য পুনরুদ্ধার হয়েছে লক্ষণ দিয়ে, কিন্তু রোগটা ভিতরে রয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে রোগটাকে তিনি এখনো একটা জড় বস্তু মনে করছেন। অথচ এখানে এই কথাটাই বলা হচ্ছে যে কি,
হোয়ার ইন ইট ইজ ডাইনামিকলি অল্টার্ড, অথচ যেখানে রোগটা আসলে শুরুটা হয় ডাইনামিক জায়গা থেকে। রোগের উৎপত্তির জায়গাটা, ফান্ডামেন্টাল জায়গাটা হচ্ছে ডাইনামিক ভাইটাল ফোর্স, ডাইনামিকলি অল্টার্ড বাই দ্য মরবিডলি ডিরেঞ্জ ভাইটাল ফোর্স। অসুস্থতা জ্ঞাপক জীবনী শক্তি বা অসুস্থ জীবনী শক্তি নিজের রোগটাকে প্রকাশ করে লক্ষণগুলোর মাধ্যমে। প্রকাশটা হয় ডাইনামিক লেভেল থেকে, ডাইনামিক স্তর থেকে। সুতরাং রোগের যে সংজ্ঞাটা হচ্ছে ডাইনামিক ডিরেঞ্জমেন্ট হচ্ছে রোগ, আর সাইন এন্ড সিমটম হচ্ছে ডাইনামিক ডিরেঞ্জমেন্টের প্রকাশ, এবং প্যাথোলজিগুলো হচ্ছে এর সাথে অ্যাডেড সাইন এন্ড সিমটমস বলতে পারেন, বা প্যাথোলজিগুলো বলতে পারেন যে ফাইনাল রেজাল্ট, যেটা ডাক্তার ক্যান্ট বলেছেন। এখন রোগীর যেই ভাইটাল ফোর্স অসুস্থ হওয়ার কারণে যেই মানে অল্টার্ড সেন্সেশন তৈরি হলো, অল্টার্ড ফিলিংস তৈরি হলো, ভাইটাল ফোর্স অসুস্থ হওয়ার পরে ইমিডিয়েটলি তার যে সেন্সেশনাল এবং ফাংশনাল ডিস্টারবেন্স তৈরি হলো। এখন সেন্সেশনাল এবং ফাংশনাল ডিস্টারবেন্স থ্রু সিমটমসের মধ্য দিয়ে প্রকাশ হয়েছে। সিমটমসের মধ্য দিয়েই সে এখন আরোগ্যের অনুভূতি ফিল করছে। এখন আর ভাইটাল ফোর্সের অসুস্থতা নাই, লক্ষণ নাই মানে ভাইটাল ফোর্স সুস্থ। কারণ বিকৃত লক্ষণ থাকবে মানে ভাইটাল ফোর্স অসুস্থ, এটা প্রমাণ করে। ভাইটাল ফোর্স অসুস্থ হওয়া মানেই বিকৃত লক্ষণ তৈরি হবে, সেটা প্রমাণ করে। এখন লক্ষণগুলো যখন থাকে তার অর্থ ভাইটাল ফোর্স অসুস্থ, লক্ষণগুলো যখন নাই টোটালি তখন তার অর্থ হচ্ছে ভাইটাল ফোর্স সুস্থ। এবং ভাইটাল ফোর্স অসুস্থ হওয়ার পরে এর মধ্যে যেই প্যাথোলজি গুলো ডেভেলপ করে, ভাইটাল ফোর্স সুস্থ হয়ে গেলে সেই প্যাথোলজি রিমুভ হবে, এটা হচ্ছে বিষয়। এখন রোগটাকে হিউফ্লেন্ড আলাদা করে একটা বস্তুগত সত্তার মতো মনে করছেন, যে সামগ্রিক লক্ষণ দূর হয়ে গেল, বস্তুগত কোনো মানে অল্টারেশন এখনো রয়ে গেছে, এটা হিউফ্লেন্ড মনে করছেন। এমনটা স্যামুয়েল হ্যানিম্যান উল্লেখ করছেন এখানে। যে এবং এই কারণটা কি, এই কারণটা হচ্ছে মেটেরিয়াল নোশন। এই যে প্রথম যে মেটেরিয়াল নোশন মানে বস্তুগত দৃষ্টিভঙ্গি, বস্তুগত দৃষ্টিভঙ্গি থেকে রোগের ব্যাপারে বস্তুগত দৃষ্টিভঙ্গি থেকে হিউফ্লেন্ড এই কথাগুলো হয়তো বলছে। আচ্ছা, এবার প্রশ্ন আমরা হিউফ্লেন্ডের দিকে না নিয়ে আমাদের দিকে যদি আনি। আমরা যেহেতু অর্গানন অফ মেডিসিন পড়ি, আমরা পড়তে চাই, পড়াতে চাই, শিখতে চাই, শিখাতে চাই, এই জায়গাটা ক্লিয়ার করা দরকার। আমাদের জায়গা থেকে আসলে আসলে কি এখনো আমাদের ভিতরে হিউফ্লেন্ডের এই কনসেপ্টটা চলমান আছে কিনা একটু যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাই যে হিউফ্লেন্ড যে মেটেরিয়ালিস্টিক নোশন থেকে চিন্তা ভাবনা করতেন, যে নোশনটা ছিল একজন কনভেনশনাল ডাক্তারের, যে কনসেপ্টটা ছিল একজন ভিন্ন সিস্টেমের ডাক্তারের, সেই মানে কনসেপ্টটা অলরেডি আমাদের হোমিওপ্যাথিক সোসাইটিতে কিভাবে ঢুকে গেল, যেটার কারণে স্যামুয়েল হ্যানিম্যান আলাদা করে অনুচ্ছেদ লিখেছেন যে রোগটাকে বস্তুগত দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করার দরকার নাই, রোগটা ডাইনামিক, চিকিৎসাটা ডাইনামিক ওয়েতে হবে এবং তার অ্যানালাইসিস গুলো ডাইনামিক ভাবে হবে। তো এই হচ্ছে আমাদের জায়গাটা, বিচ্যুতিটা আমাদেরকে বুঝতে হবে যে রোগের সংজ্ঞাটা আসলে আমরা যখন বলি যে রোগের জ্ঞান অর্জন করতে হবে, রোগ সম্পর্কিত 3 নাম্বার এফোরিজমের যে এফোরিজমটা, রোগ সম্পর্কিত জ্ঞানের কথা যখন বলা হয় তখন দেখা যায় এফোরিজমটাকে চরমভাবে বিকৃত করা হয়। অথচ এই 8 নাম্বার এফোরিজম থেকে এটা ক্লিয়ার যে রোগটাকে স্যামুয়েল হ্যানিম্যান কোনো বস্তুগত সত্তার সাথে কম্পেয়ার করেন নাই, ডাইনামিক অল্টারেশন বলেছেন, ডাইনামিক ডিরেঞ্জমেন্ট বলেছেন, ডাইনামিক বা মরবিড ডিরেঞ্জমেন্ট অফ ভাইটাল ফোর্স বলেছেন। আমাদের কনসেপ্ট ক্লিয়ার হওয়া জরুরি। আচ্ছা, এরপর আমরা সামনের দিকে যাই। বাট হি ভিউজ দ্য ডিজিজ অ্যাজ এ সামথিং ম্যাটেরিয়াল। তিনি জীবনী শক্তির ডাইনামিক অসুস্থতাকে রোগ হিসাবে দেখেন না, বরং তিনি রোগটাকে দেখেন একটা ম্যাটেরিয়াল বা বস্তুর মতো করে, হুইচ আফটার the cure is completed may still remain lurking in some corner in the interior of the body। আর যার কারণে তার মাথায় সেই চিন্তাটা কাজ করতেছে যে সব তো চলে গেল, আমি বুঝলাম, মনে হয় রোগটা ভিতরে শরীরের কোনো এক কোনায় এখনো লুকায়িত আছে, মানে বডির কোনো এক কোনাটা, মানে কি বলবো, কোনা কানা খুঁজে বের করতে হবে আর কি। কোনা বলতে এখানে কর্নার বলতে এটা বোঝানো হয়েছে যে কোথাও না কোথাও সে হয়তো লুকিয়ে আছে, আবার খুঁজে বের করো। তোমার লক্ষণ সব চলে গেছে কিন্তু খুঁজে বের করো লোকটা কোথায়, রোগটা কোথায় আছে। মানে এই যে দৃষ্টিভঙ্গিগুলো, এই দৃষ্টিভঙ্গিগুলো আমাদেরকেও আসলে এখন প্রভাবিত করে কিনা একটা চিন্তার বিষয়। এখানে কর্নার শব্দটা বলা হয়েছে খুব সুন্দর, যে রোগটা এখনো
এবং এটার কারণটা হলো কারণ রোগটাকে তিনি একটা বস্তু মনে করছেন। মে স্টিল রিমেইন লার্কিং ইন সাম কর্নার ইন দ্য ইন্টেরিয়র অফ দ্য বডি, মানে বডির ভিতরের কোন এক কর্নার এখনো হয়তো বা লুকায়িত আছে। ইন অর্ডার সাম ডে ডিউরিং দ্য মোস্ট বাইগোরাস হেলথ টু বার্স্ট ফর্থ at its pleasure with its material presence। এবং এই যে মানে বস্তুগত ধারণা থেকে তিনি রোগটাকে মনে করছেন যে কোনো একদিন হয়তো রোগটা বেরিয়ে আসবে, মানে তার লক্ষণ সব চলে গেছে কিন্তু এই ভিতর থেকে কর্নার থেকে এই লুকায়িত রোগ কখনো বের হয়ে আসবে। এটার কারণটা কি? কারণটা হলো বস্তুগত অনুসরণ। সো ড্রেডফুল ইজ স্টিল ব্লাইন্ডনেস অফ দ্য ওল্ড প্যাথোলজি। এবার দেখেন কি বলছে, আগে বলছে ওল্ড স্কুল, এবার বলেছে ওল্ড প্যাথোলজি। তাহলে প্যাথোলজির শব্দটাকে আমরা হোমিওপ্যাথিক ডাক্তারগণ যখন ব্যবহার করব, আমাদের রোগের সংজ্ঞা যেমন ভিন্ন, প্যাথোলজির সংজ্ঞাটাও আমাদের প্রকৃতপক্ষে ভিন্ন হওয়া উচিত। যদিও এই ব্যাপারগুলো নিয়ে আসলে আলাদা করে কথা বলতে গেলে অনেক বিতর্ক তৈরি হবে বা বর্তমান সময়ের সাথে আমরা অ্যাডজাস্টমেন্ট হতে কষ্ট হবে, কিন্তু প্রত্যেকটা মানে প্রতিষ্ঠিত সাবজেক্টের নিজস্ব কিছু পরিভাষা থাকে, নিজস্ব কিছু আইডেন্টিটি থাকে, এটা কিন্তু জানা জরুরি। এখন আমরা সাধারণ সেন্সে যখন কথা বলি, রোগের সংজ্ঞা যখন বলি, আমরা সাধারণ সেন্স বা কমন সেন্সে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড রোগের সংজ্ঞাগুলো বা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড রোগের যে দৃষ্টিভঙ্গি সেটাকে হয়তো আমরা ইউজ করি, কিন্তু যখন হোমিওপ্যাথিক্যালি আমরা কাজ করি, প্র্যাকটিস করি, হোমিওপ্যাথিক ফিলোসফি অনুসারে যখন আমরা হচ্ছে পড়াশোনা করি বা কোন রুগীকে আমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করতে চাই, তখন কিন্তু আমাদের জায়গাটা কি ঠিক এস্টাবলিশ করে ক্লিয়ার করতে হবে, বোঝাতে হবে। রোগের সংজ্ঞার জায়গা থেকে যেমন আমরা ভিন্ন, আমাদের জায়গাটা ডিফারেন্ট, একটা আলাদা ডিফারেন্ট জায়গা আছে, আলাদা একটা দাবি আছে, ডিমান্ড আছে। প্যাথোলজির জায়গা থেকে এখানে আলাদা একটা দাবির জায়গা রাখে, এই পয়েন্টটা যদি আপনি ধরেন। কারণ কি বলছে, সো ড্রেডফুল ইজ স্টিল দ্য ব্লাইন্ডনেস অফ দ্য ওল্ড প্যাথোলজি। তাহলে এখানে ওল্ড প্যাথোলজি মানে পুরাতন প্যাথোলজি বলতে ওল্ড স্কুলের সাথে সংশ্লিষ্ট প্যাথোলজিকে বোঝানো হয়েছে। সুতরাং নিউ স্কুলের সাথে সংশ্লিষ্ট, নিউ স্কুল বলতে হোমিওপ্যাথি যদি আমরা ধরি, এবং হ্যানিম্যান নিউ স্কুল বলতে হোমিওপ্যাথি বুঝিয়েছেন, তো নিউ স্কুলের সাথে রিলেটেড প্যাথোলজি হচ্ছে নিউ প্যাথোলজি বা ডাইনামিক প্যাথোলজি, এটা মাথায় রাখবেন। ওল্ড স্কুলের প্যাথোলজি হচ্ছে মেটেরিয়ালিস্টিক প্যাথোলজি, আর নিউ স্কুলের প্যাথোলজি হচ্ছে ডাইনামিক প্যাথোলজি। আমাদের যত সাইন এন্ড সিমটমস আমরা রোগীর কাছ থেকে সংগ্রহ করি, রোগীর অনুভূতি জ্ঞাপক যত লক্ষণ আছে, ফাংশনাল জ্ঞাপক যত লক্ষণগুলো আছে, এই সবগুলোই কিন্তু আসলে প্যাথোলজি। প্যাথোলজি মানে অস্বাভাবিক শারীরিক অবস্থা, এটা বস্তুগত হওয়া জরুরি না। রোগী যখন বলছে যে আমার শরীর জ্বালা করে, রোগী যখন বলছে আমার দুশ্চিন্তা কাজ করে, রোগী যখন বলছে আমার একা একা থাকতে ভয় কাজ করে, রোগী যখন বলছে আমি বারবার করে হাত ধুইতে ইচ্ছা করে, 100 বার হাত ধুইলেও মনে হয় যে আমার হাতটা পরিষ্কার হয় নাই, এই সবগুলোই প্যাথোলজি। কিন্তু এই ওল্ড স্কুলের প্যাথোলজি অনুসারে কিন্তু এগুলো প্যাথোলজি না, এগুলোকে কাউন্টারে আনা হয় না, এগুলোকে কাউন্টিং এ আনা হয় না, এগুলোকে আপনার বিবেচনা কনসিডারেশনই করা হয় না। অথচ এগুলি হচ্ছে ফান্ডামেন্টাল প্যাথোলজি, এগুলি হচ্ছে রুট প্যাথোলজি, এগুলোকে আমরা ডাইনামিক প্যাথোলজি বলবো, এগুলোকে আমরা নিউ স্কুলস প্যাথোলজি বলতে পারি। এই পরিভাষাগুলো আমাদের নিজের জায়গা থেকে প্রতিষ্ঠিত করা জরুরি। আমাদের পরিভাষা যখন ক্লিয়ার হবে, তখন আমাদের এই জায়গাগুলো আমরা নিজেরা বুঝতে, অন্যদেরকে বোঝাতে বা পৃথিবীর বিজ্ঞানকে আমরা নতুন একটা মানে সেন্স দিতে সক্ষমতা পাবো। এটা জরুরি, এই ভাষার ইউজিং গুলো খুব জরুরি বিষয়। তো যাই হোক, তাইলে আমাদের এই মানে ডাইনামিক প্যাথোলজি বা নিউ প্যাথোলজি এটা ভিন্ন বিষয়। তো এখানে বলছে সো ড্রেডফুল ইজ স্টিল দ্য ব্লাইন্ডনেস অফ দ্য ওল্ড প্যাথোলজি। ওল্ড প্যাথোলজি গুলো কত ভয়ঙ্কর, এখনো তাদের কি মানে দুর্দশা বা অন্ধকারাচ্ছন্ন বা অন্ধত্বের অবস্থা, সেখানে সে বস্তুগত দৃষ্টিভঙ্গিকে বলছেন। কারণ বস্তুগত দৃষ্টিভঙ্গি থেকে রোগের সংজ্ঞাটাকে স্যামুয়েল হ্যানিম্যান অ্যাকসেপ্ট করেন নাই। আর এই বস্তুগত দৃষ্টিভঙ্গি থেকে সৃষ্ট যেই মানে ভুল, সেই ভুলটাকে উনি ডেঞ্জারাস বলছেন। যদি ভুল ইউজ না হয় তাহলে তো অসুবিধা নাই, ইউজিংটা যদি ভুল না হয়। এখন যদি হিউফ্লেন এই কথা না বলতেন যে লক্ষণগুলো চলে গেছে, রোগ এখনো রয়ে গেছে, এই কথা না বলতেন, তাহলে কিন্তু এখানে তিনি এটাকে ড্রেডফুল বলতেন না। প্যাথোলজির এই মেটেরিয়াল পার্টটাকে
অস্বীকারও করেন নাই হ্যানিম্যান, বরং মেটেরিয়াল পার্টের মিস ইউজটাকে অস্বীকার করেছেন। মিস ইউজটাকে এখানে ড্রেডফুল বা ভয়ঙ্কর বলেছেন, যে বস্তুগত কিছু একটা লুকায়িত আছে। রোগটাকে বস্তুগত মনে করা হচ্ছে, রোগটাকে বস্তুগতভাবে এখানে এখনো লুকায়িত ভাবে আছে এটা মনে করা হচ্ছে। রোগী সামগ্রিকভাবে ভালো ফিল করা সত্ত্বেও এটা মনে করছে। এই কারণ থেকে স্যামুয়েল হ্যানিম্যান এটাকে বলছেন যে দিস ইজ ড্রেডফুল প্যাথোলজি, দিস ইজ দ্য ড্রেডফুল এবং ব্লাইন্ড প্যাথোলজি। আচ্ছা, এরপর আমরা শেষের দিকে যাই। নো ওন্ডার দ্যাট ইট কুড ওনলি প্রডিউস এ সিস্টেম অফ থেরাপিউটিক হুইচ ইজ সোলিলি অকুপাইড উইথ স্কাউরিং আউট দ্য পোর পেশেন্ট। মানে এখানে যে কথাটা বলেছেন যে এই ওল্ড প্যাথোলজি বা এই বস্তুগত দৃষ্টিভঙ্গির সাথে সংশ্লিষ্ট যেই ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো ডাইনামিক প্যাথোলজিকে অস্বীকার করার কারণে, সাইন এন্ড সিমটমসের বিষয়গুলোকে অস্বীকার করার কারণে বা সাইন এন্ড সিমটমসের ভিত্তিতে চিকিৎসা করার সফলতাগুলোকে অস্বীকার করার কারণে তিনি বলেছেন যে এই যে রোগার্ত, আর্ত, পীড়িত, গরিব, অসুস্থ মানুষগুলো আছে তাদের চিকিৎসার জন্য যে এই ভয়ঙ্কর একটা চিকিৎসা পদ্ধতির মানে আবির্ভাব বা প্রতিষ্ঠিত একটা চিকিৎসা পদ্ধতি, থেরাপিউটিক সিস্টেম চালু আছে, এটা কত ভয়ঙ্কর একটা বিষয়। এবং এটাতে আসলে আশ্চর্য হওয়ার আসলে কিছু নাই। এটা এই বস্তুগত দৃষ্টিভঙ্গি থেকে এটা ঘটবেই, এটা হবেই। যতক্ষণ দৃষ্টিভঙ্গির চেঞ্জ না হবে, কনসেপ্ট ক্লিয়ার না হবে, কনসেপ্ট পিওর না হবে, বিশুদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত এই জাতীয় কনসেপ্ট, মিসকনসেপশন আরোগ্যের ব্যাপারে, রোগের ব্যাপারে, প্যাথোলজির ব্যাপারে থেকেই যাবে। রোগের সংজ্ঞা, রোগের আরোগ্য, রোগের চিকিৎসার ব্যাপারে মিসকনসেপশনটা ক্লিয়ার করার জন্য প্যাথোলজিক্যাল এবং রোগের ডেফিনেশনটা ক্লিয়ার হওয়া জরুরি। রোগের ডাইনামিক জায়গাটা বোঝা জরুরি, ডাইনামিক অল্টারেশনটাকে স্বীকৃতি দেওয়া জরুরি। এখানে একটা অ্যাফোরিজম এবং একটা পাদটিকার ভিতরে এই সবগুলো কথা কিন্তু আসলে এসে গেছে। এই সবগুলো কথা কি আমরা বুঝতে হবে। কথা বলতে গিয়ে দেখা গেল যে আমি অনেক হয়তো বড় এবং বিস্তৃত করে ফেলছি বা একই কথার রিপিটেশন হচ্ছে, কিন্তু এফোরিজমগুলো আমরা পড়ি ঠিকই, কিন্তু এফোরিজমগুলোর ডিমান্ড কিন্তু আমরা আসলে ফিল করি না। এফোরিজমগুলোর ডিমান্ড যদি আমরা ফিল না করি, এফোরিজম পরে তো লাভ নাই, ডিমান্ড ফিল করতে হবে। যাই হোক, এই অনুচ্ছেদের শিক্ষা হচ্ছে এটা যে আমরা অবশ্যই হোমিওপ্যাথিক্যালি লক্ষণ সাদৃশ্যে, টোটালিটি অফ সিমটমস এর ভিত্তিতে চিকিৎসা করব, এবং লক্ষণ সাদৃশ্যে যখন আমরা চিকিৎসা দিব, লক্ষণগুলো যখন স্টেপ বাই স্টেপ দূর হবে, সামগ্রিক লক্ষণ যখন চলে যাবে, সামগ্রিকভাবে যখন রোগী কমফোর্ট ফিল করবে, এবং সামগ্রিকভাবে যখন রোগীর ফাংশনাল, সেন্সেশনাল, ইমোশনাল ডিস্টারবেন্সগুলো চলে গিয়ে রোগী বলবে যে আমি ভালো ফিল করছি, তখন অবশ্যই রোগী সুস্থ, অবশ্যই রোগী ভালো। তখনও রোগটা ভিতরে লুকায়িত আছে, এমন বস্তুগত দৃষ্টিভঙ্গি রাখার প্রয়োজন নাই। এমন বস্তুগত দৃষ্টিভঙ্গি রাখার কোনো লজিক্যাল বা প্র্যাকটিক্যাল কোনো কারণ নাই। এটা হচ্ছে শিক্ষার বিষয়। থ্যাংক ইউ। আমার আলোচনা, অনুচ্ছেদ 8 এর আলোচনা আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।